জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচনা সভার সুযোগ্য সভাপতি, নকলা সাংস্কৃতিক সংসদের সভাপতি জনাব মাহমুদুর রহমান, উপস্থিত এই সংসদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, নোয়াপাড়া বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, গণমাধ্যম কর্মীবৃন্দ, ভাই এবং বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জুলাই মাসের 2026 সালে আজকের 25 তারিখ আমরা পূরণ করলাম। 2 বছর পূর্বে যদি এই জুলাইকে আমরা ফিরে দেখি, তাহলে আমরা দেখতে পাব এই দিনে বাংলাদেশের ঢাকা, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে এদেশের তরুণ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, অসংখ্য তরুণ এই দিনেও শাহাদত বরণ করেছিল। বিশেষভাবে 16 তারিখে রংপুরে আবু সাঈদের শহীদের পরে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ রাজপথে নেমে এসেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তখন থেকেই গুলিবিদ্ধ হয়ে শত তরুণ শাহাদত বরণ করেছিল। আমরা যদি হিসাব করি 16 থেকে 25 তারিখ পর্যন্ত কয়েকশো তরুণ, যুবক, শ্রমিক তারা বাংলাদেশে ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়েছিল। তো আজকে আমি বিশেষভাবে স্মরণ করছি দীর্ঘ 17 বছর যে ফ্যাসিবাদ, যে আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষকে বন্দী করে রেখেছিল, বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল, নির্যাতিত নিপীড়িত একটি কারাগার। সেই কারাগার থেকে দেশের মানুষকে মুক্ত করবার জন্যে, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যে, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে, বাংলাদেশকে দলীয়করণ মুক্ত করবার জন্যে, সুষম বন্টনের জন্যে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে তাদের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা আমাদের সমাজে চাই ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য যারা জীবন দিয়েছিল, আজকের দিনে আমি সেই শহীদদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আমি স্মরণ করছি 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। আমি আজকের দিনে স্মরণ করছি স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল এবং জাতীয় দলের যে সমস্ত নেতৃবৃন্দ, যে সমস্ত কর্মীরা সেদিন শহীদ হয়েছে, তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করছি। বিশেষভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা ইতিপূর্বে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ইলিয়াস আলী, বিশেষভাবে বাংলাদেশ জামাত ইসলামীর তখনকার আমিরে জামাত, সাবেক সফর শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং বিশিষ্ট ব্যাংকার, বাংলাদেশের মানুষকে যিনি সুদমুক্ত করবার জন্যে আজীবন লড়াই করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল করবার জন্যে যিনি ইসলামী ব্যাংককে প্রতিষ্ঠা করেছিলেন, এই সমস্ত নেতৃবৃন্দকে যারা দেশের জন্য, জাতির জন্য ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ না করে যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, এই সমস্ত
ইসলামী আন্দোলনের এবং জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা স্মরণ করি। আজকের দিনে যদি আমি 2024 সালের 5 আগস্ট বা 36 জুলাইয়ের পরিবেশ দিকে ফিরে যাই, তাহলে আমরা কি দেখতে পাব? পার্লামেন্ট নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি বিরোধী দলের নেতা হয়েছেন, যারা মন্ত্রী পরিষদে আছেন, সংসদ সদস্য আছেন, আমরা দেখতে পাব কেউ ছিলেন বিদেশে, কেউ ছিলেন কারাগারে। সংসদের অনেক সদস্য আছেন যারা ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য যে অন্ধকার কুটুনি তৈরি করেছিল আয়নাঘর, যারা 5 আগস্টের পূর্বে ছিল আয়নাঘরের মধ্যে। আমরা যদি ফিরে দেখি তাহলে দেখতে পাবো আমাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা ছিল। আমরা যদি ফিরে দেখি দেখতে পাবো নেতৃবৃন্দের সঙ্গে তার পরিবারের কর্মীদের সম্পর্ক ছিল না, তারা ছিল পালিয়ে। আমরা যদি ফিরে দেখি সেই দিন, তাহলে দেখতে পাবো আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না। বাংলাদেশ ছিল দলীয়করণ করে আওয়ামীকরণ করা হয়েছিল। দেশের সকল সেক্টরকে আওয়ামীকরণ করে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কেউ বাস করতে পারবো না, এমন একটি পরিবেশ সেদিন তৈরি করা হচ্ছিল। আমরা যদি ফিরে দেখি আজকে বাংলাদেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, আজকে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 5টি ব্যাংক একীভূত করে দেয়। কেন? ব্যাংকের তারল্য নেই। ইসলামী ব্যাংক সহ 5 সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এইভাবে আলারাপা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তাদের দোসরদের মাধ্যমে সেই ফ্যাসিবাদী সরকার লুটপাট করে বিদেশে তারা পাচার করেছিল। সরকারের হিসাব আছে 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা যখন সংসদে বাজেট নিয়ে আলোচনা করি, তখন দেশের অর্থনীতির বাস্তব চিত্র জাতির সামনে ফুটে উঠেছিল। বাজেট বর্তমানে 9 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে এডিবির বাজেট আছে 3 লক্ষ কোটি টাকা। সেখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী, বিরোধী দলের নেতারাও বলেছেন বাংলাদেশের এই মুহূর্তে প্রায় 20 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণী আছে। আমরা যদি হিসাব করি তাহলে প্রতিটা ব্যক্তির উপরে জন্মগ্রহণ করার সাথে সাথে তারপরে কত ঋণের বোঝা চাপিয়েছে। আমি কথা বেশি বাড়াবো না, আমার নিজের জীবন থেকে বলতে চাই যে বিশেষভাবে 13 সালের পর থেকে 22 সাল 23 সাল পর্যন্ত বা 24-এর গণবিপ্লবের আগ পর্যন্ত আমি সহ বাংলাদেশের রাজনৈতিক যারা নেতা, হাজার হাজার কর্মী, তাদের জীবনটা কিভাবে গিয়েছে এটা আমরা দেখেছি। সম্মানিত সঙ্গী মন্ডলী, সম্মানিত উপস্থিতি, এই জুলাই বিপ্লব ছিল একটি গণবিস্ফোরণ। স্বৈরাচারের বিরুদ্ধে তরুণরা এগিয়ে এসেছিল। দীর্ঘ 15.5 বছর 16 বছর ধরে রাজনৈতিক নেতারা আন্দোলন করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ হয়েছে, কর্মীরা শহীদ হয়েছে, গুম হয়েছে। এখনো হাজারো নেতা এবং কর্মী আছে যাদের লাশটা পর্যন্ত তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। আমি কয়েকদিন আগে বেনাপোল গিয়েছিলাম। বেনাপোলের রেজন মাত্র ইন্টারমিডিয়েট পড়তো, তার পিতামাতা এখন চিৎকার করে আহাজারি করে যে আমার ছেলেটাকে গুম করেছে। আমি যদি তার লাশটা পেতাম, কমপক্ষে এখানে কবর দিয়ে মাঝে মধ্যে জিয়ারত করতাম এবং মনে করতাম আমার কলিজার টুকরা এখানেই আছে। কিন্তু 14 সালে যে গুম হয়েছে, আজও তার কোনো হদিস আর কোথাও পাওয়া যায়নি। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল বাংলাদেশের অবস্থা। এই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি দেশের তরুণরা তাদের সেই স্লোগান নিয়ে, স্লোগান বুকে ধারণ করে, কপালে স্লোগান ধারণ করে
যা আমরা চাই স্বৈরাচার মুক্ত, বৈষম্যহীন, মানবিক, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে কোনো দলীয় কলঙ্ক থাকবে না, যে বাংলাদেশের সুষম বন্টন হবে, চাকরির ক্ষেত্রে, অফিস আদালতে, সকল জায়গায় কোনো দলীয় কলঙ্ক থাকবে না। দেশের মানুষ হিসেবে তার মৌলিক অধিকার পাবে। যেখানে যাবে সেখানে থাকবে বাংলাদেশের মানুষ, কাজেই তাকে সেই অধিকার দিতে হবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল তারা ঐক্যমত্য পোষণ করেছিলেন যে বাংলাদেশের 72-এর সংবিধান, যে সংবিধান একটি সরকারকে স্বৈরাচার হতে বাধা দেয়নি, অবাধ নিরপেক্ষ নির্বাচন সেই সংবিধানের অধীনে সম্ভব হয়নি, সেই সংবিধান বারবার যারা ক্ষমতায় গিয়েছে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের উপরে ইসলাম গোলাপ চালিয়েছে। আমরা কি ওয়াহিদুল কাদের কথা ভুলে গেছি? আমরা তখনকার আইনের উপরই ছিল, যারা ছিল তারা সবাই, হাসান মাহমুদ সবাই সংবিধান উঁচু করে দেখাতো। সংবিধানের এদিক ওদিক 100 পরিমাণে আমরা যাব না। কোথায় সে সংবিধান? 24-এর গণবিপ্লবের পরে সংবিধান কোথায় গিয়েছে? সেই সংবিধান সংস্কার করবার জন্য 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে আরেকটি নির্বাচন হয়েছিল, সেটা ছিল গণভোট। গণভোটের যে শর্তগুলো ছিল জনগণের সামনে যেগুলো পেশ করা হয়েছিল, সেখানে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রী সহ যারা ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দলে থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে, যাতে তারা কখনো স্বৈরাচার না হতে পারে। নিম্ন কক্ষ পাশ করে দিলেও উচ্চ কক্ষে পাশ না করলে কোনো আইন পাশ হবে না। উচ্চ কক্ষ হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভোটের আনুমতি হারে, সেখানে থাকবে 180। সেখানে ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতে হবে। সেখানে ছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টের জন্য কোন বিচারপতি দলীয় ভাবে নিয়োগ না পেতে পারে। সেখানে ছিল স্বাধীন দুর্নীতি দমন কমিশন। সরকারি দল হোক, বিরোধী দল হোক, যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না। আজকে সেটা আছে? আজকে গ্রামে একটি মামলা হয়, গোলমাল হয়, একজনের হাত কেটে গেছে আমাদের এলাকায়, রামদাদে খুবই হাত কেটে দিয়েছে। থানায় যখন মামলা নিতে গেছে, মামলা নিবে না, মামলা নিবে না। আমাকে একজন রিকোয়েস্ট করছি, সেখানে বলে যে তুমি সরকারি দলের একজন এমপি রিকোয়েস্ট কেন আননি? আজকে সেই স্বাধীন দুর্নীতি দমন কমিশন, আজকে সেই মানুষের মৌলিক অধিকার, স্বাধীন অধিকার, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আজও প্রশাসনের কাছে গেলেই আগেই বলা হয় তুমি কোন দলের লোক, সরকার না বিরোধী দলে। জুলাই তো এই জন্য হয়নি, রক্ত তো ওই মানুষ এই জন্য দেয়নি, জীবন তো এই জন্য দেয়নি। ফ্যাসিবাদের আমলে যা ছিল এখনো ঠিক তাই। এই জন্য ছিল গুম কমিশন, যারা গুম করেছে 8 বছর, যারা সূর্যের আলো দেখেনি, তারাই জানে গুম থাকা অবস্থায় কিভাবে তারা জীবন কালকে বাহিত করেছে। আজকে সেই যারা গুম ছিল তাদের মতো 2-3 জন সংসদে আছে, যারা পাশ করে সংসদে এসেছে। তারা যখন তাদের বক্তব্য দেয়, বক্তব্য 2 মিনিট দেওয়ার আগে কেঁদে ফেলে, চোখ দিয়ে পানি পড়েছে। সম্মানিত উপস্থিতি, শহীদ জাবির ইব্রাহিমের মা সেদিন সংসদে 4 মিনিট টাইম দেওয়া হচ্ছিল বাজেটের উপরে বক্তব্য দেওয়ার জন্য। আমাদের পিছনে বসা, আমি খেয়াল করছি 2 মিনিট বক্তব্য দিয়েছে, তারপর আর সে বক্তব্য দিতে পারেনি। অথচ তার আগে আরেকটা বিষয় সে সুন্দর কথা বলেছিল। যখন সে এই জুলাই বিষয়ে আলোচনা, জুলাই নিয়ে আলোচনা 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, এই 1 ঘন্টা টাইমে শহীদ জাবির আলী ইব্রাহিমের মাকে 4 মিনিট দেওয়া হয়েছিল। সে তার ছেলের কথা বলতে 2 মিনিট পরে সে কথা বলতে পারেনি। কেন? এই মা তার সন্তানকে হারিয়েছে, কেন এই মায়ের সন্তান শহীদ হয়েছে,
সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই শাহাদত, এই জীবন যে উদ্দেশ্যে দিয়েছে, সেই উদ্দেশ্যে আজকে সফল হয়। গণভোট হয়েছিল, পুলিশ কমিশন করতে হবে, যাতে পুলিশের প্রতিটা পর্যায়ে শৃঙ্খলা থাকে, পুলিশ কখনো দলীয় দৃষ্টিতে প্রমোশন না হয়। আগে ফ্যাসিবাদের আমলে যেভাবে দলীয় দৃষ্টিতে প্রমোশন পেয়েছে, দলীয় দৃষ্টিতে বিভিন্ন পদে বসিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নির্বিচারে অত্যাচার করা হয়েছে, সেটা তার বাংলাদেশে না হয়। এই স্বাধীন পুলিশ কমিশন, সুপ্রিম কোর্ট, সেখানে বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে স্বাধীন একটা কমিশন, বহু কমিশন, দুর্নীতি দমন কমিশন, ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছিল, যারা এই লক্ষ লক্ষ কোটি টাকা নামে বেনামে ভুয়া নামে ইসলামী ব্যাংকের কত বড় দুর্দর্শ, ইসলামী ব্যাংকের টাকা নামে বেনামে তুলে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে। শেয়ার কিনতে কিন্তু বাইরে নিজের টাকা লাগিয়ে দিয়ে সেই গ্যারামে আমরা বলতাম পুটিতে পুটি বাধা, পুটিতে পুটি বিজনেস। ব্যাংকে লোন নিয়েছে 5,000 কোটি টাকা, 5,000 করে শেয়ার কিনেছে। এই এসামকে কারা ব্যবহার করেছে সেটা আমরা জানি। এই জন্যে বিগত ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যাংক রেজুলেশন আইন করেছিল, যাতে এই ডাকাতরা এই ব্যাংক ফিরে আসতে না পারে, তাদের শেয়ারগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সেই গণভোটকে আমরা চাই বাস্তবায়ন, কিন্তু সেই গণভোট আজকে যারা ক্ষমতায় আছেন, আজকে তারা সেই গণভোটকে বাতিল করে দিয়েছে। সেখানে সিদ্ধান্ত ছিল সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পরে সংস্কার কমিশন আরেকটি হবে। সংস্কার কমিশনের, সংস্কার পরিষদের সংসদ সদস্যরা দুইটা শপথ দেবে, একটা হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে, আর একটা হচ্ছে সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমরা সংস্কার পরিষদের শপথ নিয়েছি, জাতীয় সংসদের শপথ নিয়েছি, সরকারি দলের সদস্যরা সংস্কার পরিষদের শপথ নেয়নি। আগে আমাদের ছিল সংস্কার পরিষদের শপথ নিয়ে 72 50 সংবিধানকে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, এবং তার টাইম ছিল 180 দিন। 180 দিনের মধ্যে এই সংস্কার পরিষদ সংবিধান সংস্কার হয়ে যাবে, অটোমেটিক সেটার কার্যকারিতা শেষ হয়ে যাবে। সেটা কখনোই আর আলোর মুখ দেখিনি। আমরা বলেছিলাম যে প্রেসিডেন্ট ফ্যাসিবাদের দোষক, শত শত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, এই প্রেসিডেন্ট তখন প্রেসিডেন্ট ছিল, কোনদিন নিন্দা প্রকাশ করেনি, কোন বিবৃতি দেয়নি। এই প্রেসিডেন্ট হত্যা করার ক্ষেত্রে সে সহযোগিতা করেছে, এবং সেই বলা যায় এই ফ্যাসিবাদের মূল দোষক, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা বারবার বলেছি, কখনোই তাকে পদত্যাগ করতে দেয়নি। আজকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এতদিন পরে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, যে ফ্যাসিবাদের মূল দোষক তাকে সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আমরা ধন্যবাদ জানাই। আরো দিন যাবে, শুভবুদ্ধির উদয় হবে। আমরা সময় বেশি নেব না, শেষ করে দিচ্ছি। সংগ্রাম সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে বলতে চাই, জুলাই যারা বিপ্লব করেছিল, জীবন দিয়েছিল, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে গেলে তাদের যে স্লোগান ছিল, সেই স্লোগান মুখে ধারণ করতে হবে। শুধু মুখে বললে হবে না, মুখে ধারণ করে এই জাতি যাতে আর কখনো ফ্যাসিবাদের মুখ না দেখে, তার জন্য তাদের স্লোগানগুলো বাস্তবায়ন করতে হবে। সকল জায়গায় দলীয়করণ বন্ধ করতে হবে, বৈষম্যহীন বাংলাদেশ করতে হবে, সুষম বন্টন করতে হবে। সরকার বিরোধী দলের জনগণকে, সংসদ সদস্যকে এক চোখে দেখতে হবে। বিমাদাসুলভ কোন আচরণ করা যাবে না। বিমাদাসুলভ আচরণের জন্য জুলাই বিপ্লবে তারা রক্ত দেয়নি, জীবন দেয়নি। তাদের রক্তের পরে দাঁড়িয়ে কিন্তু আজকে আমার কথা বলছি, তাদের রক্তের পরে দাঁড়িয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে, বিরোধী নেতা হয়েছে। তাদের রক্তের ঋণ পরিশোধ করতে গেলে ওই অন্দাজে এই ন্যায় বিচার সমাজে বসে করতে হবে। আমি আর বলতে না চাই না, আমি একটি কথা বলে শেষ করব। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। ইতিহাস থেকে বাঙালি জাতি আমরা শিক্ষা গ্রহণ করি না,
ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করলে আওয়ামী লীগের এই পরিণত হতো না। আমি এক সময় বলেছিলাম 2012 সালে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা বাতিল করে না হতো, 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ হয়তো ক্ষমতা আসতে পারতো না, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে পালিয়ে যেত না। আজকে ভাবে নেতা কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে, শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, আজকে এইভাবে বিতাড়িত হতো না, রাজনৈতিক একটি সুন্দর পরিবেশ থাকতো, দেশের মানুষের সামনে যারা ভালো কাজ করবে তারাই ক্ষমতায় আসতো। এই কথা 12 সালে 41 সাল পর্যন্ত আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে কেয়ারটেকার গভর্নমেন্ট কথা তাদের সংখ্যাগরিষ্ঠ তারা সেদিন বাতিল করে দিয়েছিল, কিন্তু ইতিহাসই তাদের ক্ষমা করেছে। আজকেও বলতে চাই, সরকার বিরোধী উভয়কে বলতে চাই, ইতিহাস তাও কেউ ক্ষমা করবে না। কাজেই এই জুলাই তৃতীয়বার্ষিকী পালন করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অনেক ডকুমেন্টারি দেখানো হচ্ছে, ফেসবুকে নিয়মিত জুলাই বিপ্লবের 15 দিনের ছবি আসছে, যেখানে শহীদদেরকে থানা কম্পাউন্ডে নিয়ে লাশ পরিয়ে দেওয়া হলো, যেখানে লাশকে ট্রাক থেকে নিক্ষেপ করা হলো। অসংখ্য লাশ পড়েছিল ঢাকার মেডিকেলে, যাদের এখন গার্ডিয়ান কখনো আসেনি। এমনই ভাবে যে বিপ্লব হয়েছে, তারা জীবন দিয়েছে জাতিকে মুক্তি করার জন্য। আজকে আমরা তাদের স্লোগান বুকে ধারণ করে যত সময় পর্যন্ত তাদের স্লোগান বাংলাদেশে বাস্তবায়িত না হবে, আমরা সংসদে বাইরে সকল জায়গায় আমরা আন্দোলন করতে থাকবো। আমাদের একটাই দাবি, গণভোটের যে দাবি ছিল এটা বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই জানেন পুরা যুক্তিতে নানান অজুহাত পেশ করা হয়েছে। বাংলাদেশে বিপুল গণভোট হয়নি। 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন, 85 সালে প্রেসিডেন্ট শাহ গণভোট দিয়েছিলেন, ঠিক প্রেসিডেন্টের অর্ডিনেন্সে এই গণভোট হয়েছে। কালীন পুরা যুক্তি দেখে জাতিকে অন্ধকারে রাখার কোনো সুযোগ নাই। আজকে আসুন আমরা যারা এখানে আছি, যারা শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছিল, পঙ্গু হয়েছে, আমরা তাদের উত্তরসূরি। তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই উদ্দেশ্য সফল না পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। গণভোটের দাবি, গণরায় 71% মানুষ ভোট দিয়েছে, এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে জুলাই যুদ্ধের স্লোগান বাস্তবায়নের জন্য আমরা আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।